সপ্তাহ পেরোলো ইরান ইসরায়েল সংঘাত, হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহু বাহিনীর। প্রতিরক্ষায় পিছপা হবে না তেহরানও, আগুন জ্বললে নিয়ন্ত্রণ অসম্ভব, সতর্কতা গুতেরেসের। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান, শীঘ্রই জানা যাবে দিনক্ষণ, জানালো বিএনপি। ভারত থেকে ষড়যন্ত্র অপপ্রচারের অভিযোগ, ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের আহ্বান। এনসিপির খসড়া গণতন্ত্র অনুমোদন, কেন্দ্রীয় কমিটির মেয়াদ 3 বছর। দুইবারের বেশি প্রেসিডেন্ট জিএস নয়, নারীদের নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। ময়মনসিংহে সড়কে ঝরল 11 প্রাণ, মাহিন্দ্রার 8 যাত্রী নিহতের পর বাসে আগুন। অ্যাম্বুলেন্স অটোরিকশার সংঘর্ষে থেমে গেল 3 জনের জীবন, আরও 4 জেলায় 8 জনের মৃত্যু। এবং বাংলাদেশের কাঁধে 13 লাখ রোহিঙ্গার বোঝা, প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা। সংকট নিরসন না হলে আঞ্চলিক নিরাপত্তায় হুমকি হতে পারে, জাতিসংঘে পররাষ্ট্র উপদেষ্টা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। সপ্তাহ পেরোলো ইসরায়েল ইরান সংঘাত, 8ম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি। শুক্রবার সকালে তেল আবিবের দক্ষিণে বেরশেবা শহরে আঘাত হানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওয়াশিংটন সংঘাতে যোগ দিলে নরকে পরিণত হবে পুরো অঞ্চল। এদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। শুক্রবার স্থানীয় সময় সকালে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। অল্প সময় পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে ইসরায়েলে। এদিন বিকেলের পরও ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। নেতানিয়াহু প্রশাসন জানায়, দক্ষিণাঞ্চলীয় বীরশেবা শহরে আঘাত হেনেছে ইরানের মিসাইল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে দেখা দেয় আতঙ্ক ও উদ্বেগ। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়নি, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর আগে রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ বাহিনীর সদর দফতর, সম্প্রচার কেন্দ্র ও হাসপাতালে চালানো হয় আক্রমণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের নেতৃত্বের পরিবর্তন তাদের হামলার লক্ষ্য নয়, দেশটির পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই মূল উদ্দেশ্য। ইরানের শাসন ব্যবস্থা বদলানো কিংবা পতনের বিষয়টি পুরোপুরি দেশটির জনগণের উপর নির্ভর করছে, যে কারণে আমরা এটা লক্ষ্য হিসেবে ঠিক করিনি। ইরানের সব পারমাণবিক কেন্দ্র ধ্বংস করাই আমাদের লক্ষ্য। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতাসহ অনেকে নিহত হয়েছেন। গেল সপ্তাহে খবর প্রচারিত হয়, ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি। তবে ইরানি গণমাধ্যমের দাবি, শামখানি জীবিত আছেন। এদিকে ইরানে হামলা চালানোর বিষয়ে 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে পুরো অঞ্চলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসের চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন যা তার যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই অঞ্চলকে নরকে পরিণত করবে। এদিকে ইরানে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদে তেহরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাস্তায় নামেন হাজারো মানুষ। শীর্ষ নেতাদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগানে মুখরিত করেন রাজপথ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। শুক্রবার ইরাকের বাগদাদের রাস্তায় নামেন হাজারো মানুষ। তেহরানের প্রতি নিজেদের সমর্থন জানান সবাই। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও। এছাড়া ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে লেবানন, ভেনেজুয়েলাতেও। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত হামলা বন্ধ হবে না, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জানালো ইসরায়েল। এদিকে ইরান বলছে, নিজেদের রক্ষায় পিছুপা হবে না তারাও। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, 2 দেশের মধ্যে সংঘাত বিপজ্জনক গতিতে ছুটছে। এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।
এদিকে শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমে বাধা দেওয়া হলে সমঝোতায় না যাবার কথা সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। ইরান ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, দুই দেশের মধ্যে সংঘাত বিপজ্জনক গতিতে সংকটের দিকে ছুটছে। সংঘাত বিস্তৃত হলে এমন আগুন জ্বলে উঠতে পারে যেটা কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না। শান্তির আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, লড়াই এমন এক মুহূর্তে পৌঁছেছে যা শুধু জাতিগুলোর নয়, পুরো মানবজাতির ভবিষ্যৎও নির্ধারণ করতে পারে। The confrontation between Israel and Iran ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দ্রুতই ভয়াবহ মাত্রায় পৌঁছাচ্ছে। নিহত ও আহত হচ্ছে বেসামরিক মানুষ, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, পাড়া মহল্লা ও নাগরিক অবকাঠামো। হামলা চালানো হচ্ছে পারমাণবিক স্থাপনাতেও। গোটা বিশ্ব উদ্বেগ নিয়ে তা পর্যবেক্ষণ করছে। আমরা এক সম্ভাব্য বিশৃঙ্খলার মুখোমুখি হচ্ছি। এই সংঘাত বিস্তৃত হলে এমন আগুন জ্বলে উঠতে পারে যেটা কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না। We are on course. বিশ্ববাসী শান্তির আহ্বান জানালেও ইরানে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত এই হামলা চলবে। তবে ইরানও নিজেদের প্রতিরক্ষায় সোচ্চার থাকার কথা জানায় বৈঠকে। এই বৈঠকে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে। বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে 50টি ইসরায়েলি যুদ্ধবিমান বলে জানান জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধি। এর আগে ইসরায়েল ইরান সংঘাত সমাধানের বিষয়ে জেনেভায় ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার শুরু হওয়া বৈঠকে প্রথমেই বক্তব্য রাখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বলেন, ইরানের জনগণের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ইরান নিজেকে রক্ষা করছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলাকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ইরানের উপর হামলা অব্যাহত থাকলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন তিনি। ইরানের ওপর যে কোনো অবকাঠামোগত হামলা হলে তার প্রতিক্রিয়া হবে মারাত্মক। আর ইসরায়েল ভালোভাবেই জানে তাদের কোন কোন লক্ষ্যে আমরা কতটা নির্ভুলভাবে আক্রমণ চালাতে পারি। মানবাধিকার পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পর ইউরোপের 3 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আরাঘচি। বৈঠকের আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধান অর্জনের জন্য সুযোগ তৈরি হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানকে সমর্থনের বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হামলার পরিকল্পনা করছে বলেও আশঙ্কা তাদের। যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। চলমান উত্তেজনায় প্রাণহানি বাড়তে থাকলেও পিছপা না হওয়ায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর নেতানিয়াহু প্রশাসন। তেহরান তেল আবিব সংঘাত নিয়ে বিশ্ব পরাশক্তির কার কি ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। চলমান সংঘাতে ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সংঘাত আরও বেড়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খোঁজারও আহ্বান স্টারমারের। ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস জেভিপি। তারা জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট সামরিক সহায়তায় ইসরায়েল সরকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ অপরাধের প্রশ্রয় পাচ্ছে। তেহরান তেল আবিবের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, মার্কিন হস্তক্ষেপ আরেকটি ভয়াবহ উত্তেজনার সিঁড়ি তৈরি করবে। এরই মধ্যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ।
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটিতে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। নিউ ইয়র্কের এক বৈঠকে তিনি বলেন, বেসামরিক মানুষের সুরক্ষা দিতে এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। এদিকে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। সব কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। দোদুল্যমান অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই দেশটির ঘনিষ্ঠ মিত্র। তাদের সঙ্গে মিলে হয়তো ইরানের সামরিক হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। বায়তুল মোকাররম মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এ সময় ইসরায়েল ও মার্কিন আগ্রাসন থেকে বাঁচতে বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ইসরায়েল ইরান সংঘাত গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। তেহরানের পাল্টা আঘাতে তেল আবিবে বাড়ছে ধ্বংসস্তূপ। বিশ্বের শান্তিকামী মানুষ যখন জানাচ্ছেন যুদ্ধবন্ধের আহ্বান, তখন দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা জাগাচ্ছে ইসরায়েল আর মার্কিন কর্তা ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত বক্তব্য। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকির ঘটনার পর প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। জুমার নামাজ আদায় করে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস সহ আরও ৩টি সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের দায়ে ইসরায়েলের প্রতি নিন্দা জানান বক্তারা। তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে, তাহলে মুসলিম বিশ্ব তার বাধ্য হবে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। নেতানিয়াহুর আসল উদ্দেশ্য হলো ইরানের ক্ষমতাধর এই যে শক্তিশালী রাহবার, তাকে হত্যা করা। দলমত নির্বিশেষে মানবতাবাদীরা যেভাবে লড়াই করছে, আপনারা মুসলিম হয়ে, মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না। জাতি এবং আকীদাগত বিদ্বেষ ভুলে ইরানের পাশে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্ব যত বেশি বিচ্ছিন্ন হবে এবং একে অপরের প্রতি বিদ্বেষ রাখবে, তত ইহুদিরা সুযোগ পাবে। ইসরায়েলের এমন বর্বরতার প্রতিবাদে আবারও দেশটির সকল পণ্য বয়কটের ডাক দেন মুসল্লিরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। শীঘ্রই জানা যাবে দিনক্ষণ, একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, লন্ডন বৈঠকের পর থেকেই তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত থেকেও চলছে অপপ্রচার। আর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর থেকে আলোচনায় কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর নাকি এর আগেই আসবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা কল্পনা। তারেক রহমান দ্রুতই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিগগিরই জানা যাবে দিনক্ষণ। তার অপেক্ষায় আছে দেশের মানুষ ও বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর কাঁটাবনে প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টুর কুলখানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আমির খসরু। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, লন্ডন বৈঠকের পর ভারত থেকে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দাবি করেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানা চক্রান্ত করছে। দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন রিজভী আহমেদ। চক্রান্ত, ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে
চালানো হচ্ছে। এছাড়া ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে দেশ গঠনে কাজ করতে হবে। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। ছাত্র জনতার জীবনের বিনিময়ে দেশ গঠনের যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তার রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আকিম ড্রস্টার। শুক্রবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজাতে স্ত্রীসহ যান জার্মান রাষ্ট্রদূত। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, এজএম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার। দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গণতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়, যেখানে বলা হয় একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আগামী 22 জুন নির্বাচন কমিশনে আবেদন করা হবে বলেও জানানো হয়। এদিকে নারীদের নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান এনসিপি নেতারা। প্রতিষ্ঠার 3 মাস পর দলীয় গঠনতন্ত্র প্রণয়ন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার দলের 6ষ্ঠ সাধারণ সভায় দলীয় গঠনতন্ত্রের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সাধারণ সভা শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে থাকতে পারবেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন। কোনো ব্যক্তি তার জীবদ্দশায় 2 বারের বেশি সাধারণ সম্পাদক বা 2 বারের বেশি সভাপতি থাকতে পারবেন না। গঠনতন্ত্রে আরও উল্লেখ করা হয়, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী দায়িত্বে থাকবে রাজনৈতিক কাউন্সিল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে 15 সদস্যের এই কাউন্সিলের সদস্য হবেন। নির্বাচিতদের মধ্যে অন্তত 3 জন নারী সদস্য থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচিত রাজনৈতিক পরিষদ 11 থেকে 15 সদস্যের হবেন। 11 সদস্যের নির্বাচিত রাজনৈতিক পরিষদে ন্যূনতম 3 জন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। সবশেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সব প্রক্রিয়া শেষ করে 22 জুন নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয় নিবন্ধনের জন্য যে শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো পূরণ করেই সেখানে যাব। আমরা আগামী রবিবার নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে যাব। এছাড়া সারা দেশব্যাপী এনসিপি নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যাচার ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান এনসিপি নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের কাঁধে এখন 13 লাখ রোহিঙ্গার বোঝা। নতুন করে আসছেন আরও অনেকে, তাই প্রত্যাবাসন নিয়েও অনিশ্চয়তা কাটছে না। কেননা 8 বছরে একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশঙ্কা, দ্রুত সংকট নিরসন না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গা ক্যাম্পের বিস্তারিত জানব সুজাউদ্দিন রুবেলের প্রতিবেদনে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির কক্সবাজার, যেখানে আশ্রয় নিয়েছেন 13 লাখ রোহিঙ্গা। এর মাঝেও প্রতিনিয়ত বাড়ছে নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা। রাখাইনে আরকান আর্মির হামলার জেরে যেমন রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে পালিয়ে আসছে, অন্যদিকে ভারত থেকেও আসছে
রোহিঙ্গারা। এমন কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন উখিয়ার 1 নম্বর ক্যাম্পে। ইন্ডিয়া তো মোটা আমরা পারাই দিয়ে আমরা পুরা গোষ্ঠীটি সব মিলে আসছিল। আমরা সরকার হদে এডিয়ার বিদেশি মানুষ এটা রাখা না যায় গাড়ি আনি এত মাদে গাড়ি বাড়ির বোর্ডার টানি সারি দিয়ে রাতের 1:30 বাজে মরে যা মারি ফেলে বলে হয়ে না দেয় না এর আগে বেশ কয়েকবার প্রত্যাবাসনের ঘোষণা এলেও তা আলুর মুখ দেখছে না। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনের সম্মতি দিয়েছে, কিন্তু রাখাইনে চলমান সংঘাত পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফলে রাখাইনে ফেরা নিয়ে রোহিঙ্গাদের অনিশ্চয়তা কাটছে না। নিজের দেশত যাইয়ে রে খাস কর্ম করে হন না তো বেশি আদার লাগে আর গরো তাজে উমদে আজ জায়গা তাজে দি আর হতে ভেরিফাই করানো করিব কিন্তু আরে মার দিহানর তোর তো আরে বলদি না মারওয়ান চলাবর দে পুরো ওয়ালর রিকোয়েশন গুজি দি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশঙ্কা দ্রুত সময়ে প্রত্যাবাসন না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। যদি রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয়, এতে যারা মনে করছে যে শুধুমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তারা ভুল করছে। এর প্রভাব যেখানে এই সমস্যার উৎপত্তি তারাও নিস্তার পাবে না। মিয়ানমারে গেল প্রায় 8 বছরেও নানা অজুহাতে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফিরিয়ে নেয়নি। আর প্রতি বছর আশ্রয় শিবিরে গড়ে 30,000 করে নতুন রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন। এছাড়া নাটোর, মুন্সিগঞ্জ, জামালপুর ও সিরাজগঞ্জের সড়কে ঝরেছে আরও 8 জনের প্রাণ। যানবাহনের বেপরোয়া গতি, চালকের অদক্ষতা সহ অনেক কারণেই প্রতিদিনেই যাত্রাপথে ঝরে যাচ্ছে বহু মানুষের জীবন। ছুটির দিন শুক্রবারও 5 জেলায় নিহত হয়েছেন 19 জন। ময়মনসিংহের তারাকান্দার কুদালধর এলাকায় ময়মনসিংহগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারীসহ 3 জন নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্সের হেলপার ও অটোরিকশার চালকসহ আরও 4 জন। এর কয়েক ঘন্টা পর ফুলপুরের কাজিয়াকান্দা এলাকায় হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ যায় 5 জনের। এ ঘটনায় গুরুতর আহত আরও 6 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এখানে স্পটে প্রায় 6 জন মারা গেছে, আর বাকি আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা হিসাবে আমরা আইনগত ব্যবস্থা নিব। এই বিষয়ে মামলা আমরা অবশ্যই নিব এবং আসামি গ্রেপ্তার করব। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের 16 ঘরে প্রাইভেট কার, বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান প্রাইভেট কার চালক। আহত হন অন্তত 4 জন। টাকা নষ্ট ঠিক করার সময় পিছন থেকে একটি হাইস গাড়ি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। একই সাথে একটি বাসও হাইস গাড়িকে ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলেই 1 জন নিহত হয়। এদিকে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস সড়কে সিএনজি অটোরিকশাকে চাপা দেয় বাস। এতে 4 জনের মৃত্যু হয়। এছাড়া জামালপুর ও সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 3 জন। রিমু সিদ্দিক, সময় সংবাদ। পরপারে পাড়ি জমালেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার রাত 9টার দিকে ধানমন্ডির ল্যাবিড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ, ছিলেন লাইফ সাপোর্টেও। 4 দশকেরও বেশি সময় ধরে আলোকচিত্র হিসেবে কাজ করেছেন চঞ্চল মাহমুদ। পরিচালনা করতেন চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র। বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে তার ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল, অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন ফ্যাশন দুনিয়ায়। পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে চঞ্চল মাহমুদের মরদেহ। সেখানে বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ফটোগ্রাফি জগতের একটা অনন্য দিকপাল আমাদের চঞ্চল মাহমুদ।
উনি স্বনামে খ্যাত, এক নামেই ওনাকে চিনতেন মানুষজন। একটু ভিন্ন ধারা যোগ করা বলতে যা বোঝায় চঞ্চল মাহমুদের হাত সেইভাবেই কাজ করতো। চঞ্চল মাহমুদ বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের সোনালী দিনের যে ফ্যাশন ফটোগ্রাফার তার ভিতরে তিনি ছিলেন অন্যতম। তার ছাত্রছাত্রী তো রেখে গেছে ৩,৫০০ ছাত্রছাত্রী। বাংলাদেশের সংস্কৃতি মণ্ডল তো তার হাতে গড়া অনেক নায়ক নায়িকা মডেল, তার হাতে অনেক সমৃদ্ধ হয়েছে। ওনার হাত ধরে আমাদের দেশের অনেকে স্টার হয়েছেন, ওনার একটা ছবিতে মডেলিং করেছেন, অভিনয় করেছেন। তো সেই মানুষটা চলে গেছেন, এটা অবশ্যই আমাদের দেশের সংস্কৃতিতে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতে গুলিতে প্রাণ হারান 2 বাংলাদেশি। নিহতদের মধ্যে বিল্লাল শিকদারের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। স্বজনহারা পরিবারের শোকের মাতম। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহায়তা চায় পরিবার। বিএম ইশরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। 3 ভাইয়ের মধ্যে বিল্লাল ছিলেন দ্বিতীয়। সংসারের সচ্ছলতার জন্য পাড়ি জমান দক্ষিণ আফ্রিকা, কিন্তু তাকে হতে হলো লাশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। দক্ষিণ আফ্রিকায় অস্ত্রধারীদের গুলিতে প্রাণ গেছে 2 বাংলাদেশির। এর মধ্যে বিল্লালের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার পশ্চিম দিনারা এলাকায়। স্বজনরা জানান 2016 সালে কাজের সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান বিল্লাল। প্রায় 2 বছর আগে দোকান ভাড়া নিয়ে শুরু করেন মোবাইল ফোনের যন্ত্রাংশের ব্যবসা। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহায়তা চাই তার পরিবার। সংসারটা ওর উপরে চলতো আর কি, নাই সংসার কিভাবে চলবে তার বুঝতে পারি না। টাকা পয়সা দিয়ে আমাদের সংসার কোন রকম চলতো, ওখানে যে কিভাবে চলুন, ওর টাকা ছাড়া তো আমরা চলতে পারব না। বিল্লালের লাশটি যেন বাংলাদেশে আনার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং সেক্ষেত্রে প্রশাসনের এবং সরকারের আমরা সাহায্য কামনা করছি। গাজীপুরের সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে চলছে অভিযান। দিনের আলোয় যতটা দৃষ্টিনন্দন, অন্ধকার নামলে ঠিক ততটাই আতঙ্ক বাড়ে এই সড়কে। একের পর এক ডাকাতির ঘটনায় উদ্বেগ বেড়েছে জনমনে। সবশেষ বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুরের সাতখামের বাজার এলাকায় গাছ ফেলে চলে ডাকাতি। এ সময় অটোরিকশা চালক আবুল কালাম বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাত দল। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। রাত্রে 2টার সময় বর্মি যাওয়ার জন্য যাত্রী নিয়ে রওনা দিচ্ছে। এই জঙ্গলের ভিতরে গাছ ফলাইছিল, গাছ ফলায় 5 জন যাত্রী গেছে গা, তার 5 জন মিলে আক্রমণ করছে। 11টার দিকে বেরিয়ে চৌরাস্তা গেছিল, চৌরাস্তা থেকে একটা টিপ নিয়ে বর্মি যাওয়ার পথে সিএনজি ড্রাইভারের বাড়ি আমার স্কুলের সাথেই বাড়ি, পাশেই বাড়ি। ও সিএনজি চালানোর লোক হিসেবে ভালো ছিল, গরিব মানুষ, কিন্তু সৎ ছিল। ডাকাতির খবরে ওই এলাকা ঘিরে ফেলে স্থানীয়রা। গণপিটুনিতে মারা যান ডাকাত দলের এক সদস্য। পরে ঘটনাস্থলে গিয়ে আটক করা হয় 4 জনকে। তাদের ডাক চিৎকার দেয়, আশেপাশের লোকজন ঘটনাস্থলের দিকে রওনা করে। সেই ক্ষেত্রে যে গাড়িগুলি অ্যাটাক করে, এই গাড়ির ভিতরে অজ্ঞাতনামা যে কোনো একটি গাড়ি তারা দিগ্বিদিক ছোটাছুটি করে। এই ছোটাছুটিতে একজন অজ্ঞাত ডাকাত সে দুর্ঘটনায় আক্রান্ত হয়। সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিরাপত্তা জোরদারের দাবি এলাকাবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। প্রতিবন্ধীদের সহায়তায় নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল 450 কোটি টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। আর অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, আমলাসহ 25 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। গেল জানুয়ারিতে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশনের বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটিতে অস্তিত্ব খুঁজে পায়নি তারা। দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 5 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। নথির তথ্য বলছে সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন পুতুল।
অনুসন্ধানে উঠে এসেছে ব্যবসায়ী সহ অন্তত 14 জন সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা নেন। এছাড়া কর্মকূপ সহ নানা অনিয়মের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক, যার ভিত্তিতে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে অনুসন্ধানকারী দল। দুদক চেয়ারম্যান বলছেন, কর্মকূপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ সহ নানা অনিয়মের বিষয় আমলে নেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের আসলে ফিজিক্যাল অস্তিত্বই আমরা পাইনি। এই প্রতিষ্ঠানকে সিএসআর কিংবা অন্য কোনো নামে প্রচুর টাকা দিয়েছে এবং সেই টাকাগুলির জন্য যে প্রদেয় কর ছিল সেই করও প্রদান করা হয়নি। তাহলে এখানে দেখেন আপনার দ্বিবিধ অপরাধ, সেই অপরাধগুলি নিশ্চয়ই আমরা আমাদের আমলে আনবো। বিশেষজ্ঞরা বলছেন, মায়ের প্রভাব খাটিয়েই এইসব অনিয়ম দুর্নীতি করেছেন পুতুল। তদন্তে বিষয়গুলো আমলে নেওয়ার আহ্বান। তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ায় গেল মার্চে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। একদিনের ব্যবধানে দেশে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 151 জন রোগী। এছাড়া টানা 5 দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 86 জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। এরপর আছে ঢাকা সিটি। এদিন ঢাকা উত্তর সিটিতে ডেঙ্গু আক্রান্ত হন 18 জন এবং ঢাকা দক্ষিণে 10 জন। এ নিয়ে দেশে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7077 জনে এবং মারা গেছেন 30 জন। যশোরে করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3 জনে। গত 12 জুন প্রথম করোনা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হন সাবিলা খাতুন। তিনি আইসিইউতে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বিকেলে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আধা ঘন্টা পরই মারা যান ওই নারী। আইসিইউতে 3 জন করোনা রোগী ভর্তি ছিলেন। 2 দিনের ব্যবধানে তারা সবাই মারা গেলেন। নওগাঁয় থানার ভেতর থেকে লকার ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক এসআই সহ 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ধামইরহাট থানার ভেতরে দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের সিল করা বাক্স তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশেই ইসলামের ইতিহাস বিষয়ে প্রশ্ন ছড়িয়ে ছিটে আছে। জেলা প্রশাসক জানান, থানা হেফাজতে থাকার প্রশ্ন কিভাবে চুরি হলো তা অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। নিঃসন্দেহে এটা ন্যাক্কারজনক ঘটনায় কেন্দ্র সচিব সে সহ ট্যাগ অফিসার সহ খুলতে গেছে, গিয়ে দেখে যে তালাটা ভাঙ্গা। খুলতে গিয়ে দেখে যে একটা প্যাকেট সব, খুঁজতে গিয়ে দেখে ওই প্যাকেটের 50টা প্রশ্নই হচ্ছে বাইরে খোলা এলোমেলো ছড়ানো। একটা তদন্ত কমিটি গঠন করেছে। বুয়েটের সাবেক শিক্ষক শাশ্বত সৌম্যকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন তার সহকর্মী বন্ধুরা। শুক্রবার বিকেলে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সামনে সৌম্যের মরদেহ নিয়ে আসা হয়। এ সময় বুয়েটের উপাচার্য সহ তার শিক্ষক, সহকর্মী ও বন্ধুরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিভাগে তার অবদানের কথা স্মরণ করেন তারা। মেধাবী এ প্রকৌশলী বুয়েটের শিক্ষকতা পেশা ছেড়ে পিএইচডির জন্য গিয়েছিলেন আমেরিকার MIT-তে। সেখানে থাকা অবস্থায় আমেরিকা ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার উপর বক্তৃতা দিচ্ছিলেন। গত 2রা জুন কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার কেলোনা ক্যাম্পাসের পাশে লেক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের ধারণা, অতিরিক্ত ঠান্ডার কারণে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হতে পারে সৌম্যর। পুরানো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। ডুবছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে পুকুরের মাছ। স্থানীয়রা বলছেন, নকশা অনুযায়ী কাজ না হওয়ায় বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী সমাধানে প্রায় 750 কোটি টাকা ব্যয়ে মুহুরী বাঁধ পুনর্নির্মাণে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। উজানের ঢল আর টানা বৃষ্টিতে ভেঙেছে বাঁধ।
লোকালয়ে ঢুকছে পানি, ডুবছে গ্রামের পর গ্রাম, বাড়ছে বন্যার আশঙ্কা। বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে ফেনীর উত্তরের মুহুরী, কহুয়া ও সিরুনিয়া নদী পাড়ের বাসিন্দাদের। উজানের পাহাড়ি ঢল প্রতি বছরই নিঃস্ব করে তাদের, এবছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার রাতে পানির তোড়ে ফুলগাজীর উত্তর বড়ইয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয় দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিকপুর সহ বেশ কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে মাছের ঘের, মুরগির খামার। বাড়িঘরে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। বাধ্য হয়ে অনেকে আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাসায়। কেউ কেউ শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। বাঁধ ভাঙার পরে আমাদের বাড়ি মানে একবারে ফেলাই দিচ্ছে। গ্রামবাসী চেষ্টা করছি, পারি নাই। তাই আমাদের গ্রামে সব বাড়িঘর সব পেয়ে গেছে, প্রবলিত হয়ে গেছে। অনেক বস্তা দিয়েছি, অনেক মেটে দিয়েছি, অনেক কিছুতে লাভ হয় নাই, একেবারে দোষী চলে গেছে। তোর বড় যে বাঁধ ভেঙেছে সেই বাঁধের কারণে আমাদের পুকুরের এবং এলাকার সকল পুকুরের মাছ চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কারে নেওয়া হয় না প্রয়োজনীয় পদক্ষেপ। এতে বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। দরকার, সংস্কার দরকার, এটা সরকার কোনো উদ্যোগ নেয় না, এটা উদ্যোগ নেওয়ার দরকার। ফুলগাজীবাসীর প্রত্যেক বছর দুর্ভোগ পোহাতে হয়, প্রত্যেক বছর বন্যাতে আমাদের এই অবস্থা হয়। নদীটা যদি সংস্কার করে দেয় তাহলে আমাদের এখানে তেমন ক্ষয়ক্ষতিটা হতো না। নদীর গড় প্রশস্ততা 100 মিটার না করা পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ সম্ভব না, বলছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী সমাধানের জন্য সবচেয়ে বড় বাধা হলো নদীর প্রশস্ততা। যতক্ষণ পর্যন্ত আমরা এই নদীকে 100 মিটার প্রশস্ততা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বন্যা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই জন্য একটা প্রকল্প অনেকদিন থেকে দুইবার সাবমিট করা হয়েছে। এখন আবার স্টাডি চূড়ান্ত করা হয়েছে 7,340 কোটি টাকার। আমরা আশা করতেছি এবছরের মধ্যে এই প্রকল্প পাস হবে। 155 কোটি টাকা ব্যয়ে বাঁধটির নির্মাণের কাজ শেষ হয় 2011 সালে। মুহুরী নদীর বাঁধের 102টি স্থানে ভেঙে গত বছরের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। ইরানের দিকে বিশ্ববাসীর নজর থাকার মধ্যে গাজায় গণহত্যা ও আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 69 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 221 জন। মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। সংকটময় পরিস্থিতিতে গাজায় ভয়াবহ রূপ নিয়েছে শিশু অপুষ্টি। গাজা সিটির আল শিফা হাসপাতালে প্রিয়জনের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ইসরায়েলি বিমান হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের অনেকেই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু। হাসপাতালে বিলাপ করতে থাকেন স্বজনহারা মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় সংকটে পড়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাও। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ড্রোন, ট্যাঙ্ক ও মেশিনগান হামলায় মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, যারা ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তাদেরই টার্গেট করে চালানো হয় নির্বিচার গোলাবর্ষণ। ঘটনাস্থল ছিল একটি মার্কিন ও ইসরায়েলি সমর্থিত সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে। সংস্থাটি হামলার কথা অস্বীকার করলেও স্থানীয় চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলেছেন, সেখানে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ত্রাণের জন্য ভিড় করেছিলেন সাধারণ মানুষ। ইসরায়েলি সেনারা তাদের সন্দেহভাজন আখ্যা দিয়ে গুলি ছোড়ে। এমন ঘটনা এখন গাজায় প্রায় নিয়মিত। শুধু গাজা নয়, দমনপীড়ন চলছে দখলকৃত পশ্চিম তীরেও। ইসরায়েলি বাহিনী সেখানে কঠোর লকডাউন জারি করেছে। বাড়ি বাড়ি তল্লাশি, রাতভর অভিযান এবং গণগ্রেফতারের কারণে পশ্চিম তীরের জনজীবনও স্তব্ধ হয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, আন্তর্জাতিক মনোযোগ ইরানের দিকে সরে যাওয়ায় ফিলিস্তিনের দমনপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় শিশু অপুষ্টি ভয়াবহ রূপ নিয়েছে। ইউনিসেফ বলছে 2025 সালের শুরু থেকে প্রতিদিন গড়ে 112 শিশু অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মে মাসেই শনাক্ত হয়েছে 5000-এর বেশি রোগা শিশুর নাম। নিরাপদ পানি, চিকিৎসা ও পর্যাপ্ত খাবারের অভাবে এই শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশ। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। নতুন করে আকস্মিক বন্যায় সতর্কতা জারি করা হয়েছে দেশটির মধ্যাঞ্চলে। বৈরী আবহাওয়ায় একই চিত্র লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রিও গ্রান্দে দো লুস প্রদেশ। এদিকে মেক্সিকোতে হারিকেনের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। তীব্র স্রোতে ভেসে যাচ্ছে সবকিছু। ডুবে আছে রাস্তাঘাট, যানবাহন সহ ঘরবাড়ি। গত কয়েকদিন ধরে ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চল। স্থানীয় সময় শুক্রবার টানা বৃষ্টিতে অঞ্চলটির হুনান ও হুবেই প্রদেশে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা।
চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, নতুন করে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত ব্রাজিল। চলতি সপ্তাহে ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দো সুল প্রদেশ। নিরাপত্তার স্বার্থে দুর্গত এলাকা থেকে এরই মধ্যে বহু বাসিন্দাকে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে মেক্সিকোর ওয়াহাকা উপকূলে আঘাত এনেছে হারিকেন এরিক। এতে ভেঙে গেছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। স্থলভাগে আঘাত আনার পর এরিক দুর্বল হয়ে ঝড়ে পরিণত হয়। শুরু হয় প্রবল বর্ষণ। এতে বেশ কয়েকটি সড়কের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন লক্ষাধিক বাসিন্দা। মৌসুমী সাথী, সময় সংবাদ। পাহাড় হ্রদ আর বন বেষ্টিত আয়ারল্যান্ডের বালিনা হিঞ্জ ক্যাসেল। খোলা আকাশের সৌন্দর্য দেখার জন্য এই ক্যাসেলটির প্রতি রয়েছে দর্শনার্থীদের দারুণ আকর্ষণ। আয়ারল্যান্ড থেকে ৭০০ একরের জায়গা জুড়ে অবস্থিত এই ক্যাসেলটির আদ্যপান্ত জানাচ্ছেন সুয়েজ জুয়েল। বিখ্যাত মার্টিন পরিবার দ্বারা ১৭৫৬ সালে নির্মিত হয় আয়ারল্যান্ডের বেলিনাহিন্স ক্যাসেল। বেইলিনা হিন্সে, যার অর্থ দ্বীপের পরিবার, যা বেলিনাহিন্স হ্রদের একটি দ্বীপে নির্মিত দুর্গকে বোঝায়। মার্টিন পরিবার প্রথম তৈরি করে সরাইখানা হিসেবে। ১৮১৩ সালে ব্যাপক সংস্কার করে এর আধুনিকায়ন করা হয়। এই শতাব্দীতেই বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তিরা ভ্রমণে আসতেন এখানে। আকাশের সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ের অলিগলিতে সিঁড়ি তৈরি করে রাখা আছে এখানে, যা এক রোমাঞ্চকর দৃশ্য। আবার লেক ও বনভূমি এই ক্যাসেলের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। ১৯২৩ সালে ভ্রমণে এসে মুগ্ধ হয়ে পুরো জায়গাটি কিনে নেন রণজিৎ সিং, যিনি প্রিন্স অফ ক্রিকেটার্স নামে পরিচিত। সৌন্দর্য বর্ধনে বিনিয়োগ করেন বিশাল অর্থ। ১৯৩১ সালে তার মৃত্যুর পর জায়গাটি কিনে নেন ম্যাককরম্যাক। ১৯৪৬ সাল পর্যন্ত তিনিই ছিলেন এর মালিক। ১৯৪৯ সালে আইরিশ পর্যটন বোর্ড এটি অধিগ্রহণ করে। ১৯৫২ সালে তারা বিক্রি করে দেয়। তখন থেকেই ব্যক্তি মালিকানায় রয়েছে এই ক্যাসেলটি। বর্তমানে এই ক্যাসেলটি হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশ বিদেশের দর্শনার্থীরা এর সৌন্দর্য দেখতে ভিড় জমান প্রতিদিন। জায়গাটি সুন্দর। আমরা সকালে লেকের পাশে হাঁটতে গেলাম। এর পেছনে যে পারিবারিক এক ইতিহাস রয়েছে সেটি জানলাম। আমি জায়গাটি ভালোবাসি। আমরা হাঁটতে হাঁটতে এখানের বিভিন্ন ইতিহাস শুনলাম, বিভিন্ন ধরনের খাবার খেলাম। স্থানীয় জেলেদের মাছ অনেক সুস্বাদু ছিল। জায়গাটি আসলেই অনেক সুন্দর। মার্কিন সাবেক প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ও তার স্ত্রী সহ বিশ্বের অনেক বিখ্যাত লেখক, কবি, সাহিত্যিকরা ভ্রমণ করেছেন এই ক্যাসেলটিতে। শত শত বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে এই বেলিনাহিন্স ক্যাসেলে। এখনো এর সৌন্দর্য দেখতে শত শত পর্যটক ভিড় করেন এই ক্যাসেলটির বাহিরে এবং ভেতরের সৌন্দর্য দেখতে। বিশেষ করে এর চারিদিকে পাহাড় এবং লেকের সৌন্দর্য দারুণ উপভোগ্য। আয়ারল্যান্ডের বেলিনাহিন্স ক্যাসেলের সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এশিয়ান কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছেন আব্দুর রহমান আলিফ। জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ পয়েন্টে হারিয়ে রিকার্ভম্যান ইভেন্টে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরেন তিনি। স্বর্ণ জয় করা আলিফের লক্ষ্য ২০২৮ অলিম্পিকে কোয়ালিফাই করা। এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের ভালো খেলার ধারাবাহিকতা গেল বছর ধরেই, যার ব্যতিক্রম হলো না এবারও। শুধু বদলে গেছে কুশীলব। তীর ধনুকের খেলায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আব্দুর রহমান আলিফের প্রতিভার কথা। এবার এই আর্চার নিজেকে মেলে ধরলেন সিঙ্গাপুরে এশিয়ান আর্চারির মঞ্চে। রিকার্ভ পেনে জাপানের মিয়াতা গাকুতোর বিপক্ষে মাঠে নামার আগে মেডেল নিশ্চিত হয়েছিল আলিফের, তবে তিনি পণ করেছিলেন স্বর্ণ জয়ের। আর তাই তার নিশানাবাজির শুরুটাও হয়েছিল দুর্দান্ত। প্রথম সেটেই লিড পান তিনি। মিয়াতার বিপক্ষে গেম জিতে নেন ২৮-২৭ পয়েন্টে। ২-০ ব্যবধানে সেট পয়েন্টে এগিয়ে থাকা লাল সবুজ আর্চার দ্বিতীয় সেটেও দুর্দান্ত, তবে তাকে ছেড়ে কথা বলেননি মিয়াতা। একেবারে ছায়ার মতো অনুসরণ করে গেলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। ২৯-২৮ পয়েন্টে এই সেট জিতে স্বর্ণ জয়ের দ্বার প্রান্তে চলে আসেন তিনি। পরের সেট জিতে গেলেই বাজিমাত, তবে এখানেই শুরু হয় নাটকীয়তা।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মিয়াতা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তৃতীয় আর চতুর্থ সেটে। অবশ্য আলিফও ব্যর্থ হন তার ম্যাচ সেরা স্কোর করতে। তৃতীয় সেট তিনি হেরে যান 27-28 ব্যবধানে। চতুর্থ সেটে আরও পড়ে যায় আলিফের পারফরম্যান্স। জাপানি তারকা 27-26 ব্যবধানে সেট জিতে পয়েন্ট করে ফেলেন 4-4। পঞ্চম সেট হয়ে ওঠে স্বর্ণপদক নির্ধারণী, যেখানে খোলস ছেড়ে বেরিয়ে আসেন আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুর দেখে তার চমৎকার নিশানাবাজি। আগের সেটগুলোতে ছায়ার মতো অনুসরণ করা মিয়াতা এবার আর পেরে ওঠেননি। ফাইনাল সেট 29-26 পয়েন্টে জিতে নিয়ে এশিয়ান কাপ আর্চারির রিকার্ভ ইভেন্টের স্বর্ণপদক জয় করেন লাল সবুজ আর্চার। অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল। আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা, ভালো রেজাল্ট করো এখানে। এর ইয়াতে আর কি আমরা প্র্যাকটিস করতেছি। ওই ধারাবাহিকতায় আমাদের কোচরা, আমাদের যে স্যাররা, আমাদের যে ইয়ার আছে সবাই আমাদের ওইভাবে সহযোগিতা করতেছে। আর আমরা ওইভাবে প্র্যাকটিস করে যাচ্ছি 28 অলিম্পিক নিয়ে। ফেডারেশন বা ইয়ার কাছে আমার এটাই চাওয়া যে আমরা যেন সবগুলো গেমে পার্টিসিপেট করতে পারি, তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এগোবে আর আমরা অলিম্পিক কোয়ালিফাই করতে পারবো। এশিয়ান কাপ আর্চারির স্বর্ণ জয় আলিফের ক্যারিয়ারের সেরা অর্জন। এর আগে এই প্ল্যাটফর্মে সোনা জিতেছিলেন রোমান সানা। আলিফকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ। 2028 অলিম্পিক্স সামনে রেখে তাকে লম্বা সময়ের পরিকল্পনায় রাখতে চায় বিকেএসপি। এজন্য সরকারের কাছে বরাদ্দও চেয়েছে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সপ্তাহ পেরোল ইরান ইসরায়েল সংঘাত। হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা নিরীহ বাহিনীর। প্রতিরক্ষায় পিছুপা হবে না তেহরানও। আগুন জ্বললে নিয়ন্ত্রণ অসম্ভব, সতর্কতা গুতেরেসের। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। শীঘ্রই জানা যাবে দিনক্ষণ, জানালো বিএনপি। ভারত থেকে ষড়যন্ত্র অপপ্রচারের অভিযোগ। ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের আহ্বান। এবং এনসিপির খসড়া গণতন্ত্র অনুমোদন। কেন্দ্রীয় কমিটি মেয়াদ 3 বছর। 2 বারের বেশি প্রেসিডেন্ট জিএস নয়। নারীদের নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। এ ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।